প্রিয় শিক্ষার্থীবৃন্দু, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে মাস্টার্স প্রিলিমিনারির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 411911 কোর্সের বাংলাদেশ কনস্টিটিউশন অ্যান্ড গভর্নমেন্টের আজকের 8ম লেকচারে আমি তোমাদেরকে স্বাগতম। আমি ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, ঢাকা। আমাদের আজকের ক্লাস টাইটেল হচ্ছে, মেইন কন্টেন্ট ছিল জুডিশিয়ারি। আর আজকের এই কন্টেন্টের যে আমরা দুইটা টপিকস নিয়ে আলোচনা করব, তা হচ্ছে রিমুভাল অফ দ্য জাজেস, অর্গানাইজেশন অফ দ্য সাবঅর্ডিনেট কোর্টস। অর্থাৎ আজকে আমরা জুডিশিয়ারির বাংলাদেশের বিচার ব্যবস্থার দুইটা মেইন কন্টেন্টকে আমরা দুইটা ক্লাসে ভাগ করেছি। প্রথম ক্লাসে আমরা বাংলাদেশের সুপ্রিম কোর্টের গঠন প্রণালী, ক্ষমতা, কার্যাবলী এবং বিচারকদের নিয়োগ নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বিচারকদের পদচ্যুতি বা রিমুভাল প্রসেস এবং অধীনস্থ সুপ্রিম কোর্টের অধীন যে অধীনস্থ আদালত সমূহ, নিম্ন আদালত, এগুলোর গঠন এবং কার্যাবলী নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আমাদের জুডিশিয়ারির দুইটা ক্লাসের আজকে হচ্ছে শেষ এবং দ্বিতীয় ক্লাস, এবং আজকে আমাদের এই কোর্সের 10টি ক্লাসের 8ম লেকচার আজকে আমরা শুরু করতেছি। আমাদের আজকের ক্লাস টাইটেল হচ্ছে, মেইন কন্টেন্টটা ছিল আমাদের জুডিশিয়ারি, ওখান থেকে রিমুভাল অফ দ্য জাজেস, অর্গানাইজেশন অফ দ্য সাবঅর্ডিনেট কোর্টস, মানে নিম্ন আদালতের সংগঠন বা ওটার গঠন কাঠামো এবং কার্যাবলী সমূহ আমরা আজকে আলোচনা করব। আমরা আবারও বলছি, আমরা প্রত্যেক ক্লাসেই প্রথমে আমরা যেই কোর্স থেকে, যে বই থেকে, যে জায়গা থেকে আমরা রেফারেন্স বা এই টপিকসটা, এই কন্টেন্টটা আলোচনা করতে পারি, ওটা আমরা ক্লাসের শুরুতে আলোচনা করি। আজকে আমরা বাংলাদেশের কনস্টিটিউশন, 72-এর মূল কনস্টিটিউশন এবং পঞ্চদশ সংশোধনী সহ 2011 সালের অক্টোবরের যে কনস্টিটিউশন, ওই কনস্টিটিউশন, এই দুইটা কনস্টিটিউশন থেকে আমরা কনস্টিটিউশনের যে নিম্ন আদালত নিয়ে এবং রিমুভাল নিয়ে, যে বিচারকদের রিমুভাল নিয়ে যেই ধারাগুলো আছে, ওগুলো আলোচনা করেছি আমরা। দিলেরা চৌধুরী বইটা আমাদের আলোচনায় আছে। আমাদের আছে আমারার জামাল খান স্যারের অ্যানালাইজিং পাবলিক ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ, মাহমুদুল ইসলামের কনস্টিটিউশন ল অফ বাংলাদেশ। এটা এই কোর্সের বরাবরই, বিশেষ করে এই জুডিশিয়ারির জন্য খুবই উপযোগী বই। আব্দুল হালিম স্যারের কনস্টিটিউশন ল অ্যান্ড পলিটিক্স, বাংলাদেশ পার্সপেক্টিভ, এবং আরও আছে আমাদের রনক জাহান ম্যাডামের বাংলাদেশ পলিটিক্স, প্রবলেমস অ্যান্ড ইস্যুজ, যেটা আমাদের অন্যান্য রেফারেন্স টানতে সুবিধা হয়। বাংলা বইতেও আমাদের আছে হারুন স্যারের বইটা, বাংলাদেশের রাজনীতি ও সাংস্কৃতিক উন্নয়ন, প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার। আমরা শুরু থেকে বইটা আলোচনা করে আসছি। এই বইতে যদিও বা সংবিধান, তারপরে বাংলাদেশের শাসনতন্ত্র, বিভিন্ন বিষয় খুব ভালোভাবে আলোচিত আছে এবং সরাসরি মিলে প্রথমের কয়েকটা টপিকস। এরপরও আমরা বাংলাদেশের পুরো রাজনৈতিক, সরকার ও শাসনতান্ত্রিক উন্নয়নের জন্য বইটা আমাদের খুব উপযোগী। আর হচ্ছে আমাদের স্বাধীনতা ন্যায়ের সন্ধানে ডক্টর কামাল হোসেনের এই বইটা, আর বাংলা ও দুর্ভূয়া এবং মোজাম্মেল হক, এই দুই স্যারের এই বই থেকেও আমরা লেটেস্ট কিছু তথ্য নেওয়া হয়েছে আজকের কোর্সের জন্য। আমরা বরাবরই আবার বইগুলোরও ছবি দেখাতে চেষ্টা করছি। এই যে কনস্টিটিউশন এবং এই বই থেকে আমরা আলোচনা করছি। তোমরা এই বইগুলো, এগুলো অ্যাভেলেবেল, এবং সংবিধান, 72-এর সংবিধান এবং
দেশের যে সংবিধান, এই দুইটা সংবিধান আর দুইটা বই আলোচনা থেকে তোমরা যে কোনো দুইটা বই থেকে যদি যারা বাংলা করে এই বই এবং এই সমস্ত ডিগ্রি এবং ওই লেভেলের যে বইগুলো আছে বাংলাদেশের রাজনীতি সরকার নিয়ে, ওইখান থেকে সংবিধান নিয়ে এইখান থেকে তোমরা উপকৃত হতে পারো। যারা ইংলিশে লিখবে তারা এই মাহমুদুল ইসলামের আর কনস্টিটিউশন বাংলা ইংরেজি উভয় লেখা আছে এবং কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ দিলারা সদি, এই ইংলিশে যারা লিখবে তারা এই বই থেকে উপকৃত হতে পারবে। হ্যাঁ, এখন আজকে আমাদের টপিকস 1 নম্বর কন্টেন্ট ছিল আর বিচারকদের অপসারণ পদ্ধতি। বাংলাদেশের বিচারালয়ের বিচারকদের অপসারণ পদ্ধতি কিংবা বিচারকদের বয়স, যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম, 7ম ক্লাসে চাকরি বয়স, যেটা চেঞ্জেবল, এটা এক এক সময় এক এক রকম হয়েছে। যেমন বয়সে যেমন 62 থেকে 65, 65 থেকে 67 হয়েছে, তেমনি বিচারকদের যে নিয়োগ এবং বিচারকদের যে অপসারণ, এটাও আবার মূল সংবিধানে ছিল একরকম, 4র্থ সংবিধানের পর আরেক রকম, 5ম সংবিধানের পর আরেক রকম এবং 5ম সংশোধনীর পর আরেক রকম এবং 16তম সংশোধনীর পর আরেকভাবে হয়েছে। এই জন্য আমরা এই জিনিসগুলো সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে এবং দেখতে হবে এবং ধারাবাহিকভাবে একটা কোনো, যেমন মূল সংবিধান 72-এর মূল সংবিধান বা মাঝখানের কোনো সংবিধান পড়লে যেমন বোঝা যাবে না, এটা সংবিধানের মূল সংবিধান পড়ে লেটেস্টটাও পড়তে হবে। এজন্য তাহলে আমরা এই অপসারণ পদ্ধতিটা খুব সহজে বুঝতে পারবো। 1972 সালের মূল সংবিধানে বিচারকদের অপসারণ জাতীয় সংসদের নিকট ন্যস্ত ছিল, অর্থাৎ জাতীয় সংসদের 2/3 মেজরিটি ভোটে যার সংসদ সদস্যদের কোনো অসাংবিধানিক বা তাদের চারিত্রিক বা মানসিক যে বিব্রতি এবং যে শারীরিক অক্ষমতা বা রাষ্ট্রের কোনো বড় ধরনের ক্ষতি, এই কারণে যদি বিচারকদেরকে অপসারণের প্রয়োজন, তাহলে জাতীয় সংসদ 2/3 মেজরিটির মাধ্যমে ভোটে পাশ হয়ে এটা রাষ্ট্রপতির কাছে নেওয়া হতো এবং রাষ্ট্রপতি তাদেরকে অপসারণের চিঠি দিতেন। এখন এটা আবার 4র্থ সংশোধনীতে ওটা সংসদের হাত থেকে নিয়ে এটা আবার রাষ্ট্রপতির নিকট ন্যস্ত করা হচ্ছে, রাষ্ট্রপতিকে অ্যাবসলিউট। আবার 5ম সংশোধনীর মাধ্যমে এই সংক্রান্ত বিধি সংশোধন করে অ্যাকচুয়ালি জেনারেল জিয়া চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেশন থাকাকালীন সময় একটা আদেশ জারি করছেন। সেই আদেশকেই পরে আবার 5ম সংশোধনীতে নেওয়া হয়েছে, যেটাতে তিনি এই সংক্রান্ত বিধি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও পরবর্তী 2জন বিচারপতি সিনিয়র বিচারপতি, অর্থাৎ অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি নিয়েই তো অ্যাপিলেট ডিভিশন প্রধান, আর অন্যান্য সিনিয়র বিচারপতিদেরকে নিয়ে এর মধ্যে প্রধান বিচারপতি এবং অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতির পরের সিনিয়র পূর্বের সিনিয়র 2জন বিচারপতিকে নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের কথা বলা হয়েছে। এই পরিষদ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিচারকদের জন্য আচরণ বিধি প্রণয়ন করবেন এবং পরিষদের সুপারিশ সাপেক্ষে রাষ্ট্রপতি মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকদের তাদের স্বীয় পদ হতে অপসারণ করতে পারবেন। আরো অন্যান্য সাংবিধানিক পদেরও এই পদ্ধতিতে অপসারণের কথা বলা হয়েছে। তারপরে পরিষদের ষোড়শ সংশোধনের মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাতিল করে পুনরায় বিচারকদের অপসারণ সংসদের নিকট ন্যস্ত করা হয়, অর্থাৎ 1972 সালের মূল সংবিধানে ফেরত যায়, যাহা 99, 89, 200, 2014 নং রিট পিটিশনের বহাল হয়। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, যা সিভিল আপিল নং 6/2017
এর রায়ে বিগত 3/7/2017 তারিখে বাতিল করে পূর্ণের অবস্থা বহাল রাখেন। অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর পর আবার অনেক সংবিধানের অনেক পরিবর্তন হওয়ার প্রেক্ষিতে যখন এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ওইখানে আবার বাতিল করা হয় নাই, সে প্রেক্ষিতে 16তম সংশোধনীতে চিফ জুডিশিয়াল কাউন্সিলের পরিবর্তে 72-এর সংবিধানে ফেরত যাওয়া হয়েছে। অর্থাৎ বিচারকদের অপসারণের পদ্ধতি বা নিয়ম সংসদের হাতে আবার ন্যস্ত করে। কিন্তু এই সংশোধনীর বিরুদ্ধে আদালতে রিট পিটিশন হয় এবং ওই সংশোধনী আদালত কর্তৃক বাতিল করে পূর্বের অবস্থা ফিরে যায়। অর্থাৎ কোন বিচারক এছাড়া তাহলে এখন বিচারকদের অপসারণের পদ্ধতি ওই পঞ্চম সংশোধনীতে যেটা ছিল ওটাই আছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে। অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং তার পরবর্তী 2 জন বিচারপতি নিয়ে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, তাদের মাধ্যমে তাদের পর্যবেক্ষণ বা তাদের অনুরোধে, তাদের আবেদনের প্রেক্ষিতে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে অপসারণ করতে পারবেন। এছাড়া কোনো বিচারক রাষ্ট্রপতির উদ্দেশ্য করিয়া সাক্ষ্যযুক্ত পত্র স্বীয় পদ থেকে পদত্যাগ করতে পারবেন। তাহলে আমরা বিচারক অপসারণের মূল পদ্ধতি হচ্ছে সুপ্রিম জুডিশিয়ালের মাধ্যমে, এবং তিনি পদত্যাগও করতে পারেন বা রাষ্ট্রপতি উদ্যোগ নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তাদের জন্য ব্যাখ্যা চেতে পারে এবং সে প্রেক্ষিতে তাদেরকে অপসারণ করা যেতে পারে। আচ্ছা, এক নজরে বাংলাদেশের বিচার ব্যবস্থা। আমরা আগের ক্লাসেই সুপ্রিম কোর্টের নিয়ে আলোচনা করছি। সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত, যার 2টা বিভাগ, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ। এই আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের সুপ্রিম কোর্টের অধীনেই দেশের অধস্তন আদালত সমূহ গঠিত, যেমন জেলা জজ আদালত, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা আদালত, সিনিয়র সহকারী জজ আদালত, সহকারী জজ আদালত, দায়রা জজ আদালত, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ আদালত। এখন এখানে একটা জিনিস দেখার বিষয় হচ্ছে আদালতের যে 2টা অংশ, নিম্ন দেওয়ানি এবং ফৌজদারি। দেওয়ানি হচ্ছে মূলত সম্পদ নিয়ে যে মামলা বা যে বিচার ব্যবস্থা পরিচালিত হয় ওটা, আর দায়রা আর হচ্ছে ফৌজদারি হচ্ছে ক্রিমিনাল যে বিচার, ক্রিমিনাল ল, এইগুলো নিয়ে মানে দায়রা জজ আদালত বা দেওয়ানি এগুলো গঠিত। আর এগুলো নির্ভর করে যে এই মামলাটা কোথায় বা কোন আদালতে উঠবে বা এটার মেরিট কতটুকু, এটা নির্ভর করে ওই মামলার আর্থিক অবস্থা এবং মামলার ধরন অনুযায়ী। তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করব। আমরা একটু আসি। আচ্ছা, সর্বোচ্চ স্তর আমরা আরেকভাবে বাংলাদেশ বিচার ব্যবস্থা কাটা আরেকভাবে বলতে পারি, এই যে সর্বোচ্চ স্তর সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ, দেওয়ানি, ফৌজদারি। দেওয়ানি জেলা জজ কোর্ট, অতিরিক্ত জেলা জজ কোর্ট, সাব দেওয়ানি জজ কোর্ট, অতিরিক্ত দায়রা জজ কোর্ট, ফৌজদারি ম্যাজিস্ট্রেট কোর্ট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্ট, সহকারী আদালত, দ্বিতীয় শ্রেণী। আচ্ছা, আমরা এগুলো নিয়ে আরেকটা আছে বাংলাদেশের প্রাথমিক স্তর, ইউনিয়ন পর্যায়ে, পৌরসভা পর্যায়ে, ইউনিয়ন পরিষদ ও সালিসি বোর্ড। অর্থাৎ এই নিম্ন আদালত এইভাবে গঠন করে এইভাবেও যাইতে পারে এই আদালতের ব্যবস্থা। এখন আমরা অধস্তন আদালত গঠন। আইনের বিধান অনুযায়ী অধস্তন বাংলাদেশের অধস্তন আদালত গঠিত হয়েছে সংবিধানের 6ষ্ঠ ভাগের 2য় পরিচ্ছেদের
14 থেকে 116 নং অনুচ্ছেদে অধীনস্থ আদালতের গঠন এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই অধীনস্থ আদালত হচ্ছে 94 থেকে 113 পর্যন্ত হচ্ছে সুপ্রিম কোর্টের গঠন কাঠামো, কার্যাবলী এবং এখতিয়ার নিয়ে। আর 114 হচ্ছে সংবিধানের 114 থেকে 116 অনুচ্ছেদ পর্যন্ত আলোচনা করা হয়েছে অধীনস্থ আদালত নিয়ে। অধীনস্থ আদালতের গঠন, আইনের বিধান অনুযায়ী অধীনস্থ আদালত গঠন করা হয়। মহামান্য রাষ্ট্রপতি এইসব অধীনস্থ আদালত সমূহের বিচার বিভাগের পদে বা বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের পদে কর্মকর্তা নিয়োগ করে থাকেন। মহামান্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সুপারিশ ক্রমে জেলা বিচারক নিয়োগ করেন। জেলা জজ বা জেলা বিচারক সরাসরি রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সুপারিশ ক্রমে নিয়োগ করে দেন। মহামান্য রাষ্ট্রপতি সরকারি কর্ম কমিশন ও সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে অন্যান্য ক্ষেত্রে বিচারক নিয়োগ করে থাকেন। সরকারি কর্ম কমিশন কিংবা এখন জুডিশিয়াল সার্ভিস কমিশন এর মাধ্যমে নিম্ন আদালতের বিচারকদেরকে নিয়োগ করা হয় বা হচ্ছে। বিচার বিভাগে নিযুক্ত বিচারকদের এবং বিচার বিভাগীয় পালনকারী ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ, কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি প্রদান, অন্যান্য বিষয় শৃঙ্খলা বিধানের দায়িত্ব ন্যস্ত থাকবে রাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টের উপর। অর্থাৎ আমরা তাহলে দেখতে পাচ্ছি নিম্ন আদালতের যে বিচারকদের, যে ম্যাজিস্ট্রেট বা জাজদের যে নিয়ন্ত্রণ বা তাদের যে কর্ম নির্ধারণ, পদোন্নতি এবং শৃঙ্খলা বা তাদের শাস্তি বা পুরস্কার প্রভৃতি বিষয় নির্ভর করে দেশের সুপ্রিম কোর্ট এবং রাষ্ট্রপতির উপর। তারাই রাষ্ট্রপতি, একদিকে রাষ্ট্রপতি জেলা জজ নিয়োগ করেন, অন্যদিকে নিম্ন আদালতের আরো নিম্ন আদালত বলতে জেলা জজ। বাংলাদেশের আদালত ব্যবস্থা সাধারণত 4 ধরনের: উচ্চ আদালত, মধ্যম আদালত, নিম্ন আদালত এবং আরো আছে যেটা সালিসি আদালত। এমনিতে সাধারণত 3 ধরনের: উচ্চ আদালত যেটা সুপ্রিম কোর্ট, আর মধ্যম আদালত জেলা পর্যায়ে যে জেলা জজ কোর্ট, এবং নিম্ন আদালত যেটা উপজেলা, জেলা বা থানা লেভেলের, উপজেলা থানা লেভেলের জুনিয়র বিচারকদের নিয়ে যে আদালত গঠিত। এটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো। এগুলো এই হচ্ছে বাংলাদেশের আদালত ব্যবস্থা। অধীনস্থ আদালত 5 শ্রেণীতে বিভক্ত। সুপ্রিম অধীনস্থ আদালত 5 শ্রেণী: দেওয়ানি, সিভিল কোড অ্যাক্ট 1887 অনুযায়ী, সিভিল কোড অ্যাক্ট 1887 অনুযায়ী 5 ধরনের দেওয়ানি আদালত আছে। একটা হচ্ছে জেলা জজ আদালত এবং অতিরিক্ত জেলা জজ আদালত, যুগ্ম জেলা জজ আদালত, সিনিয়র সহকারী জজ আদালত। আর এই 5 ধরনের মামলা আর্থিক এবং মামলার ধরন অনুযায়ী এইগুলো আবার নির্ভর করে সহকারী, যেমন সহকারী জজ আদালতে মামলা নির্ভর করে সহকারী যে জজ, তার কাছে মামলা 1 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত যে মামলা, ওটা সহকারী জজের নিকট এই মামলা রুজু করতে হয় এবং তিনি এই মামলার বিচার। আবার 2 লক্ষ 1 থেকে 4 লক্ষ পর্যন্ত যে মামলা, এই মামলা বিচার রুজু করা বা বিচার করার দায়িত্বে থাকে সিনিয়র সহকারী জজ। এবং 4 লক্ষ 1 থেকে আনলিমিটেড যে মামলা রুজু করে বা ফাইল করা হয়, এটা হয় যুগ্ম জেলা জজের আদালতে। এখন এই যুগ্ম জেলা জজের যে আদালত, এটার যে মামলার মেরিট, অর্থাৎ সহকারী জজ, সিনিয়র সহকারী জজ এবং যুগ্ম জজের আদালতের যে মামলার মেরিট, অর্থাৎ সহকারী, এটা তো নিচের 2টা নিম্ন আদালতের, এইটার শুনানি তো জেলা জজের আপিল বিভাগ শুনবেই। অতিরিক্ত যদি যুগ্ম জেলা জজের যে মামলার 5 লক্ষ টাকা পর্যন্ত যে মামলা, এটার আপিলও জেলা জজের আপিল বিভাগ শুনবে। কিন্তু যদি 5 লক্ষের উপরে যে মামলা, সেই মামলা আবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এটার শুনানি হবে।
এবং যে মামলা 5 লক্ষ থেকে 6 লক্ষর মধ্যে এটা সিঙ্গেল বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে। আবার যেটা 6 লক্ষ থেকে উপরের দিকে ওটা হয়, ওই মামলা হয় আবার ডাবল বেঞ্চ। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি নিম্ন আদালতের যে দেওয়ানি যে আদালত, যে 5টি আদালত, এই আদালতের যে জজ সাহেব, দেওয়ানি আদালত, এই জজ সাহেব অ্যাকচুয়ালি জজ সাহেব নিম্ন আদালতের রায় শুনবে এবং নিম্ন আদালতের আপিল পর্যবেক্ষণ করতে পারবে, নিম্ন আদালতের আপিল শুনতে পারবেন এবং নিম্ন আদালতের অন্য যে কোনো মামলা। এখন আরেকটা বিষয় হচ্ছে এখানে জেলা যে জজ, এই জজের মূলত এখানে কোনো ধরনের মামলা ফাইল করা হয় না। মামলা সিভিল প্রসিডিউর কোড অনুযায়ী, সিসিপি অনুযায়ী মামলা ফাইল করতে হয়, মামলা রুজু করতে হয়, সহকারী জজের থেকে শুরু করতে হয়। উপরে কোনো জেলা জজ, মহামান্য আদালতের জেলা জজ শুধু কেবলমাত্র ইয়েটা শুনেন, আপিলটা শুনেন 5 লক্ষ টাকা পর্যন্ত। এবং এখানে তাদের এই নিম্ন আদালতের যে অন্যান্য বিষয়াদি বা এগুলো ঠিক করেন। এবং এই জেলা জজের নিচের যে আদালত, অতিরিক্ত জেলা, ওনার আবার নিজস্ব কোনো এখতিয়ার নাই। উনি মূলত জেলা জজের যে এখতিয়ার বা জেলা জজের যে এই মামলার আপিল দেন এবং যে মামলা তাকে প্রসিডিউর করতে দেন, তিনি ওই মামলার প্রসিডিউর করেন এবং ওই মামলার কাজ করেন। হ্যাঁ, এইভাবে মামলা প্রসিডিউর, মামলা মানে মামলা ফাইল আপ করা হয়। এখন জেলা জজের মূলত 2 ধরনের কাজ করে। একটা হচ্ছে 2 ধরনের জুরিডিকশন আছে, একটা হচ্ছে অরিজিনাল জুরিডিকশন, আরেকটা হচ্ছে অ্যাপিলেট জুরিডিকশন। কারণ অরিজিনাল জুরিডিকশনের মধ্যে পরে উইল প্রোবেট করা, তারপর আরবিট্রেটর তৈরি করা এবং অভিভাবক। এখন আর অভিভাবক জেলা জজের পর্যায়ে নেই, এটা সহকারী জজ বা পারিবারিক যে গার্ডিয়ান বা কাস্টোডিয়ান নিয়োগ, নাবালকের সম্পত্তির অভিভাবকত্ব ঠিক করে, এগুলো নিম্ন আদালতেও এখন হয়ে থাকে। আর তাহলে অরিজিনাল জেলা জজের যে স্পেশাল জুরিডিকশন, এটা হচ্ছে মূলত, এটাকে আবার অ্যাপিলেট জুরিডিকশনও বলে। এই অ্যাপিলেট জুরিডিকশনেই মূলত নিম্ন আদালতের যে আপিল এখানে শুনে। এখন জেলা জজ আদালতে, আমি যেটা আগে বলছিলাম, জেলা জজ আদালতে নিম্ন আদালতের সহকারী জেলা সকল রায়ের নিম্ন আদালত অর্থাৎ সিনিয়র সহকারী জজ এবং সহকারী জজের সকল রায় শুনবে এবং তার সাথে সাথে তিনি যুগ্ম জেলা জজের 5 লক্ষ টাকা পর্যন্ত মামলার রায় বা আপিল শুনবে। এর উপরে আর এই আদালতের এখতিয়ার নাই। আদালতের জুরিডিকশন শুনার হচ্ছে আপিল জুরিডিকশন হচ্ছে আপিল শুনার যে জুরিডিকশন, মামলা ফাইল করার জুরিডিকশন কিন্তু আলাদা। অর্থাৎ একটা হচ্ছে মামলা আপিল জুডিকশন, মামলা শুনবে কোন কোর্টে, এটা মেরিট একরকম, মানে এটাও মামলার জেলা জজের আপিল শোনার যে জুডিশন এটা একরকম, আর হচ্ছে মামলা ফাইল করার জুডিশন এটা হচ্ছে আরেক রকম। জেলা জজের নিকট মামলা ফাইল করা হয় শুধু গার্ডিয়ানশিপের জন্য বর্তমানে, আর অন্য কোনো মামলা মূলত এখন আর জেলা জজের এখানে করা হয় না। আচ্ছা, তো এই যে আবার আরেকটা বিষয় হচ্ছে দেওয়ানি যে মামলা বা দায়রা জজ, ফৌজদারি আদালত আবার কোর্ট প্রসিডিউর অনুযায়ী, ক্রিমিনাল কোর্ট প্রসিডিউর অনুযায়ী 3 ধরনের ফৌজদারি আদালত হয়। একটা হচ্ছে দায়রা জজ আদালত, ফৌজদারি আদালত 2 ধরনের। ক্রিমিনাল যেই কোর্ট অর্থাৎ ফৌজদারি আদালতের অনুযায়ী ফৌজদারি আদালত দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে দায়রা আদালত আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট। দায়রা আদালতের ওনার নিচে হচ্ছে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ আর হচ্ছে যুগ্ম দায়রা জজ।
দায়রা জজ, এ হচ্ছে একটা সাইড। আর ফৌজদারি আদালতের যে ম্যাজিস্ট্রেট কোর্ট, এটা আবার গঠিত হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, তারপরে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, এবং যেটাকে আবার চিফ, যেটাকে যদি আবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এডিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যেটাকে মহানগরগুলোতে আবার বলা হয়ে থাকে, যেটা আমরা এই চার্টে আমরা যেটাকে আমরা এখানে দেখেছি, এই যে মহানগরগুলোতে কি বলে, মহানগরগুলোতে এটাকে বলে যে মুখ্য মহানগর হাকিম আদালত, মানে যেটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এটা হচ্ছে মহানগরগুলোতে সিএমএম, কোড অফ মেট্রো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর যেটা এডিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেটা মহানগরগুলোতে বলা হয় এডিশনাল জুডিশিয়াল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর পিএমপি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এখন এই যে আদালতের যে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণীর যে ম্যাজিস্ট্রেটদের কথা বলা হয়, বা যে বিষয়গুলো, এটা হচ্ছে এটা আবার নির্ভর করে, ক্লাস নির্ভর করে, কোন ক্লাস ম্যাজিস্ট্রেট, এটা নির্ভর করছে ওই ম্যাজিস্ট্রেট কোন ধরনের শাস্তি বা কোন ধরনের জরিমানা করতে পারে। এখন তৃতীয় শ্রেণীর যে ম্যাজিস্ট্রেট, যদি এটা এখন আর তেমন অস্তিত্ব নাই, এই তৃতীয় শ্রেণীর এখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা জয়েন করেই মূলত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে, আর সিনিয়র সহকারী ম্যাজিস্ট্রেট তারা প্রথম শ্রেণীতে উপনীত হয়। আর এই তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তিনি 2 বছরের শাস্তি এবং 2000 টাকা জরিমানা করতে পারেন। আর দ্বিতীয় শ্রেণীর যে ম্যাজিস্ট্রেট, তিনি 3 বছরের শাস্তি এবং 5000 টাকা পর্যন্ত জরিমানা বা আদালত পরিচালনা করতে পারেন। আর যিনি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, তিনি 5000 টাকা জরিমানা এবং 5 বছরের শাস্তি এবং 10,000 টাকা জরিমানা এটা করতে পারেন। তাহলে মহানগরগুলোতে যে মানে জেলা ছাড়াও আমাদের যে বিভাগগুলা বা সিটি কর্পোরেশন গুলো, যেমন বরিশাল সিটি কর্পোরেশন, ঢাকা, ইদানিং এ যে গাজীপুরও যেটা হয়েছে, বিশেষ করে বিভাগীয় শহরগুলো, ওগুলাতে যে মেট্রোপলিটন যেগুলো আছে, এগুলো তো মুখ্য মহানগর হাকিমের আদালত, অতিরিক্ত মুখ্য, যেটাকে আমরা অতিরিক্ত মুখ্য বিচারক ম্যাজিস্ট্রেট বলি, এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অন্যান্য মহানগর যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই আদালতগুলোর মাধ্যমেই মূলত নিম্ন আদালত পরিচালিত হয় এবং নিয়ন্ত্রিত। এখন দেখা যাক আমরা আদালতের আর অধীনস্থ আদালতের আর কি আমরা আদালতের আর কি দায়রা আদালত আমরা এটা বলছি। এখন এই আদালত সমূহ কি ধরনের কাজ করে? এই আদালত সমূহ বিচারকের কাজ করে, মানে দুষ্টের দমন, শিষ্টের পালন, অর্থাৎ ব্যক্তি অধিকার বা ব্যক্তির যেই স্বাধীনতা বা ব্যক্তির যে সম্পদ রক্ষার যে অধিকার, এটা এই আদালত কর্তৃক বিচারকরা এই ধরনের বিচার কার্য পরিচালনা করে। তারপর আইনের ব্যাখ্যা ও প্রণয়নে সাহায্য করে। আইনের ব্যাখ্যা বলতে অনেক বিষয় আছে যেখানে সাধারণ অন্যান্য অফিস বা অন্যান্য জেলা পর্যায়ের বা এমনকি ব্যক্তি পর্যায়ের অনেকে বুঝে না, এজন্য আদালতের মাধ্যমে ওই আইনের ব্যাখ্যা মানে সুষ্ঠু সমাধান করতে পারে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটাকে জাজমেন্ট ল বলে, আইন বিচার করতে গিয়ে আদালত বিচারকেরা নিজেই অনেকগুলো আইনের মানে তৈরি করে বা অনেকগুলো আইনের সূত্রপাত করে। এই মাধ্যমেও আদালতের থেকে অনেক ধরনের নতুন আইন তৈরি হচ্ছে। নাগরিকের অধিকার সংরক্ষণ। নাগরিকের অধিকার সংরক্ষণ হচ্ছে নাগরিকের মৌলিক বিষয়। নাগরিকের অধিকার সংরক্ষণ ব্যতীত নাগরিক তার ব্যক্তি জীবনে সমৃদ্ধি বা তার উন্নতি বা সফলতা করতে পারে না, বা সে স্বাধীনভাবে বাঁচতে পারে না। এই জন্য নাগরিকদের যে অধিকার সংরক্ষিত আছে সংবিধানে, বা সে তার যে হেরিডিটি, তার যে মানুষ হিসেবে যে অধিকার,
নাগরিক হিসেবে যে অধিকার, এই অধিকার সংরক্ষণ করাও আদালতের অন্যতম একটা দায়। আর ন্যায় বিচার প্রতিষ্ঠাতা ধরে হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা বা ন্যায়ের জন্যেই ন্যায্যতা তার নিজের প্রাপ্তি, নিজের ক্ষতি মানে ক্ষতিগ্রস্ত ব্যক্তি যিনি ডিপ্রাইভ, তিনি তার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই আদালতের কাছে যায় এবং আদালত এই ন্যায় বিচার অনুযায়ী কাজ করবে। এটি আদালতের বা জুডিশিয়ারির অন্যতম একটা বিষয়। আর হচ্ছে তদন্ত সংক্রান্ত এবং শাসন কার্যের কাজও করে। তদন্ত সংক্রান্ত বলতে আমরা বুঝাচ্ছি সুপ্রিম কোর্টের অনেকগুলো তদন্ত বা অনেক সময় এক্সিকিউটিভের অনেক বা কোনো অফিসের কোনো তদন্ত বা ব্যক্তি যদি আদালতের কাছে কোনো তদন্ত চায়, এটাও বিচার ব্যবস্থা আদালত করতে পারে এবং শাসন সংক্রান্ত কাজও করে। অর্থাৎ আদালত নিয়োগ প্রক্রিয়া, তার অধীনস্থ কর্মচারীদের বা তাদের মধ্যে নিয়োগ প্রক্রিয়া, তাদের রুলস, তাদের যে নিজেদের যে রুলস প্রসিডিউর এবং তাদের রুটিন যে মামলার যে সিরিয়াল তৈরি করা, এই যে শাসন সংক্রান্ত যে ব্যবস্থা, এইগুলো আদালত করে থাকে, নিম্ন আদালত তাদের আওতায়, তাদের জুরিডিকশনের মধ্যে। তারপরে এ হচ্ছে আদালতের কার্যাবলী। তারপর জেলার প্রধান বিচারকের আদালত জেলার সকল দেওয়ানি মামলা নিষ্পত্তির জন্য, যে কথাগুলো মূলত আমি আগে বলেছিলাম, যে জেলার সকল দেওয়ানি মামলা নিষ্পত্তির জন্য সর্বোচ্চ আদালত হলো জেলার প্রধান বিচারকের আদালত এবং ফৌজদারি মামলা নিষ্পত্তির জন্য দায়রা বা সেশন জজের আদালত। কোনো ব্যক্তি জেলা বিচারকের জন্য যোগ্য বিবেচিত হবেন যদি তিনি নিয়োগ জেলা, একটা হচ্ছে আসলে জেলা বিচারকদের যে নিয়োগ প্রক্রিয়া, মানে কিভাবে তারা নিয়োগ করে। কোনো ব্যক্তি জেলা বিচারকের জন্য যোগ্য বিবেচিত হবেন তিনি নিয়োগ লাভের প্রজাতন্ত্রের কর্মে রত থাকেন এবং কমপক্ষে 7 বছর কাল বিভাগীয় পদে বহাল থাকেন বা কমপক্ষে 10 বছর কাল অ্যাডভোকেট হয়ে থাকেন। সুপ্রিম কোর্টের সুপারিশক্রমে রাষ্ট্রপতি জেলা বিচারকদের নিয়োগ দান করেন। সুপারিশক্রমে রাষ্ট্রপতি, যেটা আগে বলছি, জেলার প্রধান বিচারকের সাহায্যে করবেন যুগ্ম জজ ও অতিরিক্ত জজগণ। দায়রা জজের প্রধান আদালত আসামির মৃত্যুদণ্ড প্রদান করতে পারেন। অর্থাৎ দায়রা জজের প্রধান আদালত আসামির মৃত্যুদণ্ড পর্যন্ত প্রদান, তবে এইরূপ মৃত্যুদণ্ডের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অনুমোদন লাভ করতে হবে। অধিক অর্থ সংক্রান্ত মামলা সরাসরি যুগ্ম আদালতে পেশ করা যাবে। যুগ্ম জজ ও জেলার নিয়ন্ত্রণাধীন প্রত্যেক জেলা সদরের সহকারী জজ থাকবে। এই সকল আদালত দেওয়ানি মামলার বিচার অনুষ্ঠিত হবে। সহকারী জজ আদালতের রায় সম্পর্কে যুগ্ম আদালতে আপিল করা যাবে। যুগ্ম জজ, সহকারী জজ ও মুন্সিপ আদালতগুলো সদর ও থানা অবস্থিত। অর্থাৎ এই যে এগুলো জেলা বা থানা, অনেক ক্ষেত্রে উপজেলা, যেমন আমাদের ফরিদপুরের এখানে ভাঙ্গা, এখানেও একটা অনেক ব্রিটিশ যুগ আমলে অনেকগুলো বিচারালয় ছিল, যেগুলো এখনো অনেক উপজেলা পর্যায়েও আছে, বেশি না হলো। তো এই জন্য এই মামলা রুজু, যদিও এই যে এখানে যে সহকারী জজ বা দায়রা জজ বলতে এখন মূলত যুগ্ম জেলা জজকে বোঝায়। দায়রা জজ আর এখন আর ওরকম পৃথক কোনো আদালত নেই। অন্যদিকে 3টি পার্বত্য জেলায় মানে কিভাবে আমাদের দেশের নিম্ন আদালতের আইন প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়, এই নিয়ে আমরা দেখতে চাচ্ছি। অন্যদিকে 3টি পার্বত্য জেলার দায়রা আদালতের কাজ করেন বিভাগীয় কমিশনার। 1999 সালের জানুয়ারি থেকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের নগর দায়রা আদালত গঠন করেছে। এখন যেটা বলছিলাম, এখন বিভাগ শহরগুলোতে মূলত মহানগর দায়রা আদালত গঠন করা হয়েছে। বর্তমানে বিভাগগুলো যেটা পরে আছে সালিসি আদালত। শহর ও গ্রামে ক্ষুদ্র দেওয়ানি ও ফৌজদারি মামলা নিষ্পত্তি করার জন্য পৌর আদালত, ইউনিয়ন পর্যায়ের গ্রাম আদালত রয়েছে। এগুলো স্বল্প সময়, অপেক্ষাকৃত কম সময়ের বিচার নিষ্পত্তি করে। অর্থাৎ যদিও এখানে সরাসরি বিচার বিভাগের কোনো বিচারক না, এখানে
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ, তারপরে এরা গ্রাম্য আদালত বা সালিসি তাদের যে বোর্ড, ইউনিয়ন পরিষদ বোর্ড থাকে, এই আদালতের মাধ্যমে যে ফৌজদারি এবং দেওয়ানি অনেক ছোটখাটো অনেক মামলাই করে। খুব সম্ভবত 5,000 টাকা পর্যন্ত ইউনিয়ন পরিষদ মামলা করতে পারে চেয়ারম্যানদের এখতিয়ার। এখন এই 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 সালিসি আদালতের মাধ্যমে, এবং এগুলো বাংলাদেশের মানে মানে বলা বাহুল্য অনেক পুরাতন সেই পঞ্চায়েত ব্যবস্থা বা ইউনিয়ন বোর্ড, মানে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা বা যে প্রশাসনিক কাঠামো বা স্থানীয় সরকার পর্যায়ে, এই পর্যায়ে এই সালিসি আদালতের গুরুত্ব অত্যাধিক। যদিও এটা জুডিশিয়ারির সরাসরি কোনো ব্রাঞ্চ না, এটা একটা স্বায়ত্তশাসিত গ্রামীণ বা শহর আদালত, সালিসি বোর্ড, কিন্তু এটার গুরুত্ব অত্যাধিক। এই আদালতে এর মাধ্যমে অনেক ধরনের বহু ধরনের কঠিন বা জিনিস ব্যাপার সমাধান করা হয়, যেটা আর উচ্চ আদালত বা নিম্ন আদালত, জেলা পর্যায়ে সরকারি কোর্টে যাইতে হয় না। এবং এর মাধ্যমে অনেক কিছু অনেক মানুষ উপকারও পেয়ে থাকে এবং সমস্যার সমাধানও হয়ে থাকে। আচ্ছা, প্রশাসনিক ট্রাইব্যুনাল। সংবিধানের 117 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে জাতীয় সংসদের আইন দ্বারা এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত করতে পারবে। নিম্নলিখিত ক্ষেত্রে ট্রাইব্যুনাল কাজ করবে নবম ভাগে বর্ণিত বিষয়াদি এবং অর্থদণ্ড বা অন্য দণ্ড সহ প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তিদের কর্মের শর্তাবলী। যে কোনো রাষ্ট্রায়ত্ত উদ্যোগ বা সরকারি কর্তৃপক্ষ চালনা এবং ব্যবস্থাপনা এবং অনুরূপ উদ্যোগ এবং সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ কোনো আইনের দ্বারা বা অধীন সরকারের উপর ন্যস্ত করা সরকারের দ্বারা পরিচালিত কোনো সম্পত্তি অর্জন, প্রশাসন ব্যবস্থা ও বিলি ব্যবস্থা যে আইনের উপর সংবিধানের 102 নং অনুচ্ছেদের 3 দফা প্রযোজ্য হয় সেইরূপ কোনো আইন। অর্থাৎ প্রশাসনিক ট্রাইব্যুনাল বা এই যে এখন জেলা পর্যায়গুলো, এই যে নারী ও শিশু আদালত এবং বিভিন্ন ওই যে জমি সংক্রান্ত যে ট্রাইব্যুনালগুলো, এগুলো নিম্ন আদালত অনেকগুলো কাজ করে থাকে, বা বিশেষ যে ট্রাইব্যুনালগুলা। এখন যার মানে আমরা আজকের ক্লাসে যেই আলোচনা করছি, মূলত আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, এটা নিম্ন আদালত মূলত সুপ্রিম কোর্ট অর্থাৎ দেশের সর্বোচ্চ আদালতের সাথে লিঙ্কেজ এবং অধীনস্থ আদালত, এবং এদের বিচারক থেকে শুরু করে তাদের কর্ম, তাদের মান অনুযায়ী, দ্যাট মিনস তাদের যে বিচার ব্যবস্থা, যে 6 লক্ষ টাকার উপরের যে মামলা বা যে বড় যে ক্রিমিনালগুলো বা তাদের রায়ের বিরুদ্ধে যে আপিল, এটা উচ্চ আদালতে প্রেরণ করতে পারেন। তাহলে বাংলাদেশের বিচার ব্যবস্থা একটা হচ্ছে এককেন্দ্রিক, মানে একটা লিঙ্কেজ। বাংলাদেশের বিচার ব্যবস্থা হচ্ছে হায়ারকিয়াল, মানে উচ্চ আদালতের সাথে নিম্ন আদালতের একটা সম্পর্ক আছে, এবং সব জায়গায় রাষ্ট্রপ্রধান অর্থাৎ চিফ জুডিশিয়ালের চিফ এক্সিকিউটিভ অফ দ্য স্টেট, হেড অফ দ্য স্টেটের সাথে সঙ্গে, যেমন জেলা পর্যায়ে তিনি যেমন উচ্চ আদালতের বিচারক এবং অপসারণ করেন, তেমনি তিনি নিম্ন আদালতেরও বিচারক নিয়োগ করে থাকেন। এবং নিম্ন আদালত বাকি যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সহকারী জজ বা যুগ্ম জজ, এটাও যে সার্ভিস জুডিশিয়াল সার্ভিস কমিশন হোক, পিএসসির মাধ্যমে হোক যে নিয়োগ পান, এটাও রাষ্ট্রপতির নামেই প্রজ্ঞাপনটা তৈরি, রাষ্ট্রপতি নিজেই প্রজ্ঞাপন জারি করেন, এবং ওই মাধ্যমে রাষ্ট্রপতি ওদের মূলত নিয়োগ দান করেন। তাহলে আমরা আজকের ক্লাসে যে দুইটা মূল টপিকস আমরা আলোচনা করছি, এটার একটা হচ্ছে বিচারকদের অপসারণ পদ্ধতি, এবং বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট, এটার যে অধীনস্থ যে সাবঅর্ডিনেট কোর্স মানে নিম্ন আদালত, এই নিম্ন আদালতের নিয়ে আমরা এই আমরা যে জেলা পর্যায়ের আদালত বা মহানগর পর্যায়ে সুপ্রিম কোর্ট ব্যতীত যে আদালতগুলো আমরা দেখেছি, এখানে আমরা মূলত দেখেছি আদালতের জেলা পর্যায়ে আদালত, এটা হচ্ছে দেওয়ানি এবং ফৌজদারি। দেওয়ানি আদালতটা হচ্ছে অর্থ ভূমি সংক্রান্ত মানুষের এই সংক্রান্ত যে
অর্থ সংক্রান্ত, যে এটা হচ্ছে দেওয়ানি, আর ফৌজদারিটা হচ্ছে ক্রিমিনাল সংক্রান্ত, মানে ক্রিমিনাল ল যেটা। এবং এই দেওয়ানি যেরকম 5 ভাগে বিভক্ত, আবার আবার ফৌজদারি আবার প্রধানত 2 ভাগে। একটা হচ্ছে ফৌজদারি, একটা হচ্ছে দায়রা আদালত জজ, আরেকটা সাইড হচ্ছে আপনার ম্যাজিস্ট্রেট কোর্ট। এই 2 মাধ্যমেই বিচার কার্য পরিচালিত হয়। তাহলে আমরা এই যে আদালত এবং এই হায়ারকিয়ার, এই জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ, এই আবার তার মামলা নিচের থেকে যদি আবার হায়ারকিয়ার আপ টু বটম টু আপ, মানে একবার উপর থেকে নির্দেশ বা প্রসিডিউর বা কর্তব্যকর্ম নির্দেশিত হয়, আবার নিচ থেকেও আপিল শুনানি উপরের দিকে উঠে। এইভাবে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থার মধ্যে একটা যে নেক্সাস বা যে মিলবন্ধন, এটা মূলত সুপ্রিম কোর্টের হাতে। এবং দেখা যাচ্ছে এগুলা সর্বোচ্চ আদালত আর নিম্ন আদালত এটা একই ধরনের, হ্যাঁ, যদিও মামলা ফাইলিং এবং মামলা শুনানি এবং মামলার মেরিট বা পাওয়ার, আর্থিক বা যেটা ওই যে অপরাধের মাত্রা, এটার উপর ভিত্তি করে যদিও মামলা বিভিন্ন কোর্টে পরিচালিত হয় বা বিভিন্ন কোর্টে রুজু করা হয়, তথাপি আমরা এই কথা বলতে পারি বাংলাদেশের সুপ্রিম কোর্টে সর্বোচ্চ আদালতে মূলত নিম্ন আদালতের অভিভাবক বা নিম্ন আদালতের কর্ম পদ্ধতি বা তাদের নিয়োগ, তাদের বিচারকদের যে কর্ম, এগুলো সব ঠিক করে থাকেন। তাহলে বাংলাদেশের বিচার ব্যবস্থা আইন অনুযায়ী একটা পারফেক্ট এবং বাংলাদেশ হায়ারকিয়াল এবং পদসোপান নীতি। কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থার মধ্যে যে জিনিসটি আমরা মানে অনুপস্থিত, সেটা হচ্ছে মানে বিচারকদেরকে নিরপেক্ষতা থেকে তাদের যে বিচার করা, অর্থাৎ এটা হচ্ছে বাংলাদেশের বিচারের নিম্ন আদালত হোক আর উচ্চ আদালত হোক, এটা হচ্ছে বাংলাদেশের বিচারালয়ের একটা বড় চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থার মধ্যে এক্সিকিউটিভদের, যেমন জেলা জজ হোক আর জেলার যে জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট, এনারা তাদের গাড়ি, তাদের সুযোগ সুবিধা, বাসা, এটার জন্য এখনো জেলা এক্সিকিউটিভ নির্বাহীদের সাথে সম্পর্ক রাখতে হয়, নির্বাহীদের দ্বারস্থ হতো। এজন্য বাংলাদেশের বিচার ব্যবস্থা রুলস, প্রসিডিউর এবং নিয়ম নীতি কম্পারেটিভলি খুবই উন্নত। কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থার যে 2টা চ্যালেঞ্জ, একটা হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা এক্সিকিউটিভের একটা প্রভাব উচ্চ আদালত থেকে নিম্ন আদালতে দেখা যায়, আরেকটা হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা সুষ্ঠু বিচার বা বিচারক বিভিন্নভাবে প্রভাবিত হতে পারে তার বিচারে, এটি একটা প্রভাব রয়েছে। তাহলে আজকের ক্লাসে আমরা আলোচনা করেছি বাংলাদেশের বিচার ব্যবস্থার নিম্ন আদালত নিয়ে এবং বিচারকদের অপসারণ পদ্ধতি নিয়ে। আমি আশা করি তোমরা আমার লেকচারটা মনোযোগ দিয়ে শুনলে তোমরা উপকৃত হবে এবং তোমাদের পাঠ্য বই, তোমাদের বইয়ের সাথে একটু মিলিয়ে নিলে তোমাদের আরো ক্লিয়ার হবে। এবং এখানে আমি একটা কথা বলতে চাই, আমি আজকের এই ক্লাসটা মূলত সুপ্রিম কোর্টের 2জন অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করে যেটা বুঝি নাই ওটা আলোচনা করে আমি অনেকগুলো জিনিস ক্লিয়ার হয়েছি। তোমরাও এরকম তোমাদের কোনো যে জিনিস, যেহেতু এটা আদালত বা কোর্টের বিষয়, সব জিনিস আমরা জেনারেল স্টুডেন্ট বা জেনারেল, আমাদের পলিটিক্যাল সায়েন্স, আমরা যারা জেনারেল, আমরা এই অনেকগুলো টার্মস আছে যেগুলো আমরা বুঝবো না। এটা তোমরাও লয়ের কোনো স্টুডেন্ট, লয়ের কোনো অ্যাডভোকেটের কাছ থেকে যে জিনিস বুঝবে না ওগুলো একটু ক্লিয়ার হয়ে নিবে। তাহলে আমাদের 10টা ক্লাসের আজকে 8ম ক্লাসে আমরা এখানে শেষ করতেছি। আমি আশা করি তোমরা ভালো থাকবে এবং তোমরা উপকৃত হবে এবং তোমরা তোমাদের এই সময় সুযোগ মতো এই লেকচারগুলো পড়ে তোমাদের উপকারে আসবে, এই আশা ব্যক্ত করে আমি আজকে আমার লেকচার এখানে শেষ করছি। তোমাদের সকলকে
অসংখ্য ধন্যবাদ।